গুড ইভিনিং স্টুডেন্টস। আমি সুরভি ম্যাম। আজকে আমি তোমাদেরকে তোমাদের 4th সেমিস্টারের টোটাল সিলেবাসটা সম্পর্কে বলবো। তার মার্কস ডিস্ট্রিবিউশন বলো, তার মধ্যে কি কি আছে সেটা একটু আমরা ডিটেলসে আজকে জানবো। তো ঠিক আছে, দেখি কি আছে। ফার্স্ট আছে 3টে ইউনিট আছে তোমাদের। 3টে ইউনিটের মধ্যে প্রথম আছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। তো তোমাদের সুবিধার্থে আমি সিলেবাসটা টোটাল ইংলিশে করেছি, কারণ তোমাদের সিলেবাসও ইংলিশে আছে। আমি বাংলা টার্মগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সাথে সাথে তোমাদের পড়তে তাহলে সুবিধা হয়। তো প্রথম ইউনিট হচ্ছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। বায়োলজি আমরা বুঝতেই পারছি, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার বাংলা ট্রান্সলেট করলেই আমরা পেয়ে যাব। তো মানব কল্যাণ এবং জীববিদ্যা। এই বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ারের মধ্যে আছে হেলথ অ্যান্ড ডিজিজ। 3টে চ্যাপ্টার আছে। হেলথ অ্যান্ড ডিজিজ আছে, ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, আর আছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ডিজিজ, মানে স্বাস্থ্য এবং রোগ। স্বাস্থ্য এবং রোগ দুটো টার্মের সাথে আমরা খুবই অবগত, দুটোই আমাদের সাথে খুব রিলেটেবল। যে স্বাস্থ্য আর রোগ দুটো একে অপরের পরিপূরক। তো তার মধ্যে আমাদের বেসিক কনসেপ্ট থাকবে। কিসের বেসিক কনসেপ্ট? ইমিউনোলজি। এবার লজি, যে কোনো শব্দের পেছনে লজি কথাটার মানে হচ্ছে কোনো কিছুর বিদ্যা বোঝাচ্ছে, মানে কোনো কিছু সম্পর্কে চর্চা, কোনো কিছু সম্পর্কে পড়াশোনা। যেমন জুলজি, বায়োলজি। জুলজি মানে জু প্রাণী বিদ্যা, বায়োলজি জীববিদ্যা। তো সেরকম হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজি হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেম, আমাদের যে অনাক্রমতা, সেটা নিয়ে পড়াশোনা হচ্ছে ইমিউনোলজি, মানে অনাক্রম বিদ্যা। তো তার মধ্যে থাকবে ইমিউন সিস্টেম, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। এগুলো আমরা আস্তে আস্তে আরো জানবো কি কি আছে তার ভেতরে। ইমিউন সিস্টেম মানে আমাদের ইমিউন সিস্টেম মানে কি বলবো, অনাক্রম। তারপর আছে টাইপস অফ ইমিউনিটি। ইমিউনিটি মানে হচ্ছে আমাদের মানে ইমিউনিটির মধ্যে পড়ো ভ্যাকসিন, ভ্যাকসিনেশন। এটা বললেই তোমরা বোঝা যাবে যে ইমিউনিটি বলতে আমরা কি বোঝাচ্ছি, কারণ লাস্ট আমরা সবাই কোভিড এর ভ্যাকসিন নিয়েছি। তো ভ্যাকসিন, ভ্যাকসিনেশন মানে টিকা এবং টিকাকরণ। আচ্ছা, তারপরে আসবে প্যাথোজেন। তো প্যাথোজেনটা ডিজিজের সাথে রিলেটেড। ডিজিজ মানে রোগ, আর প্যাথোজেন হচ্ছে যে জিনিসগুলো বা যে কোনো জীব বলো, যে জীবাণু বলো, আমাদেরকে রোগ, আমাদের শরীরে প্রবেশ করে রোগ ঘটাচ্ছে, রোগ বাঁধাচ্ছে, সেগুলো হচ্ছে প্যাথোজেন। তো প্যাথোজেন হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদের বডিতে ঢুকে আমাদের ইমিউন সিস্টেমকে ঘাবড়ে দিচ্ছে। তারপরে আমরা আসবো সেই রোগের ভেতরে আমরা পড়বো প্যারাসাইট কজিং হিউম্যান ডিজিজ, মানে পরজীবী ঘটিত মানুষের রোগ। আচ্ছা, পরজীবী ঘটিত, পরজীবী মানে প্যারাসাইট তোমরা সবাই জানো। মানে আমাদের তো প্যারাসাইট বলতে আমরা কৃমি বুঝি, আমরা তো উকুন বুঝি, এর বাইরেও অনেক প্যারাসাইট আছে। সেগুলো নিয়ে আমরা পড়বো যে সেগুলো আমাদের কি কি রোগ তৈরি করছে। আর এখানে মশার ছবিটা, কারণ আমাদের ম্যাক্সিমাম প্যারাসাইট কজিং হিউম্যান ডিজিজ মশাবাহী, মানে মশার মাধ্যমে আমাদের বডিতে আসছে, আবার আমাদের বডি থেকে মশার মাধ্যমে অন্য কারো বডিতে যাচ্ছে। তো তার মধ্যে আমরা দেখবো ম্যালেরিয়া, সবাই আমরা জানি, ফাইলেরিয়াসিস এটাও জানি। আর যে এই যে কমন কোল্ড, মানে আমাদের যে নর্মাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য যে সর্দি কাশি হয় সেটা, এগুলো আমরা পড়বো। তারপরে এই হেলথ অ্যান্ড ডিজিজের মধ্যে আরো আছে অ্যালার্জি। অ্যালার্জিটা খুব পরিচিত। অ্যালার্জি ধরো কারো বেগুনে অ্যালার্জি, কারো চিংড়িতে অ্যালার্জি, কারো বা কলাতে অ্যালার্জি, কারো ডাস্ট অ্যালার্জি। তো অ্যালার্জি কেন হচ্ছে, কিসের থেকে হচ্ছে, অ্যালার্জি হলে আমাদের কি করা উচিত, আমরা সবই জানবো। আর আছে অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন কারণটার সাথেই তোমরা বুঝতে পারছো, অটো ইমিউন মানে ইমিউন মানে আমাদের ইমিউনিটি বা ইমিউন সিস্টেম অটো মানে নিজে নিজেই করছে, কি করছে, ডিসঅর্ডার করছে। কিরকম ডিসঅর্ডার? মানে আমাদের ইমিউন সিস্টেম আমাদেরকেই চিনতে পারছে না। আমাদের বডির যা যে অনাক্রম তন্ত্র বা যে অর্গানগুলো তার সাথে রিলেটেবল, সেগুলো নিজেদের অর্গানকেই চিনতে পারছে, তার জন্য তাদের রোগ হচ্ছে। তার মধ্যে HIV, এইডস। তো সেগুলো আমরা দেখব। তারপরে আছে ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, মানে খাদ্য উৎপাদনে ইমপ্রুভমেন্ট মানে উন্নতি সাধন। কিরকম? তার মধ্যে পড়বে প্ল্যান্ট ব্রিডিং, তার মধ্যে পড়বে টিস্যু কালচার, পড়বে সিঙ্গেল সেল প্রোটিন। আচ্ছা, প্ল্যান্ট ব্রিডিং তো আমরা বুঝতে পারছি। প্ল্যান্ট ব্রিডিং মানে আমরা গাছ লাগাবো, পরিবেশ তৈরি করব, এনভায়রনমেন্ট আরো গ্রিন করব, প্ল্যান্ট ব্রিডিং। আর একটা প্ল্যান্ট ব্রিডিং হচ্ছে ব্রিড করা, মানে ধরো একটা প্ল্যান্ট থেকে আর একটা প্ল্যান্ট তৈরি হচ্ছে, সেই দুটো হলো, দুটো থেকে চারটে হচ্ছে, সেই হচ্ছে ব্রিডিং, প্ল্যান্ট ব্রিডিং। আসবে টিস্যু কালচার,
মানে টিস্যু, মানে আমাদের বডি তো সেল টিস্যু এগুলো দিয়েই তৈরি, তো টিস্যু কালচার। আর সিঙ্গেল সেল প্রোটিন, আচ্ছা সিঙ্গেল সেল প্রোটিন মানে হচ্ছে এককোষী প্রোটিন, বুঝলাম, কিন্তু সেই এই এককোষী প্রোটিনটা কোথা থেকে আসবে? নিশ্চয়ই আমাদের বডি থেকে সিঙ্গেল সেল প্রোটিন আমরা পাবো না। পাবো কোথা থেকে? পাবো আমরা এই সমস্ত যে সিঙ্গেল সেল অর্গানিজম গুলো যে আছে, সেই অর্গানিজম গুলোর থেকে আমরা সিঙ্গেল সেল প্রোটিনটা পাবো। তার মধ্যে আছে ইকোলাই, তোমরা পরে ভালো মতো পড়বে। ইকোলাই মানে ইকানোকক্কাস কোলি, ইকোলাই শর্ট ফর্ম। আছে অ্যামিবা, আছে ইউগ্লিনা, প্যারানসিয়াম, এগুলো আমরা জানি। আচ্ছা, তারপর আছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। মাইক্রোবস, অণুজীব ইন হিউম্যান ওয়েলফেয়ার, মানুষের উন্নতি সাধনে অণুজীবের কি ভূমিকা? অণুজীব মানে একদমই ক্ষুদ্র, কাণ্ড শুনে মনে হচ্ছে ক্ষুদ্র, কিন্তু এর ভূমিকাটা আমরা ভেতরে ঢুকে বুঝতে পারি। ফুড প্রসেসিং এ মাইক্রোবসের কি ভূমিকা আছে? মানে আমরা যে রোজ দিনে যে খাবার খাচ্ছি তাতে এই অণুজীবের কি ভূমিকা আছে? অণুজীবের ভূমিকা আছে। এক্সাম্পল দিই তাহলে তোমাদের মনে পড়বে। আমাদের বাড়িতে যে দুধ থেকে আমরা দই তৈরি করি, দুধ থেকে ছানা করি, পনির বানাই, তো সেগুলো কিসের থেকে হচ্ছে? নেমে হচ্ছে না, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি না। অবভিয়াসলি অণুজীব, মাইক্রো, আমরা চোখে দেখতে পারবো না, আমাদেরকে লেন্সে দেখতে হবে, মাইক্রোস্কোপে দেখতে হবে, এমনি আমরা দেখতে পারবো না। আমরা ওই জন্য খেয়ালই করি না যে কোনো একটা কারণে হয়তো হচ্ছে। তো এই যে দুধ থেকে যে দই হচ্ছে তার মেইন কারণ হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, সেটা একটা ব্যাকটেরিয়া। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনেও অণুজীবের ভূমিকা আছে। আমরা যে এই যে চামড়ার জিনিসপত্র পড়ছি, চামড়া একা একা ফার্মেন্ট হচ্ছে না, তার পেছনে অণুজীব দিতে হচ্ছে, সেগুলো চোখে দেখা যাচ্ছে না কিন্তু হচ্ছে। এনার্জি জেনারেশন, সেওয়েজ ট্রিটমেন্ট, মাইক্রোবস অ্যাজ বায়ো কন্ট্রোল এজেন্ট অ্যান্ড বায়ো ফার্টিলাইজার। জৈব সার আমরা সবাই জানি। জৈব সার বলতে প্রথমে বুঝে গোবর সার। এবার গোবর সার বাদ দিয়ে মাইক্রোবস অ্যাজ এ বায়ো ফার্টিলাইজার, মাইক্রোবসটা কি করে বায়ো ফার্টিলাইজারে কাজ করছে, তাহলে আমরা এবার বুঝতে পারবো বায়ো ফার্টিলাইজারের জৈব সারের কাজ কি? কোনো একটা গাছকে উইদাউট ফার্টিলাইজার বা উইদাউট রাসায়নিক কোনো সারের মাধ্যম ছাড়াই গাছটাকে বড় করতে সাহায্য করবে। এটা হচ্ছে জৈব সারের এটাই কাজ, বায়ো ফার্টিলাইজার এটাই কাজ। তো সেখানে মাইক্রোবস কি ভূমিকা নেই? মাইক্রোবসের মধ্যে আছে অ্যাজোলা। অ্যাজোলা একটা ভাইরাস। অ্যাজোলা ভাইরাস কি করছে? আমরা জানি আকাশে বাতাসে আমাদের কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন সব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গাছেদের গ্রোথের জন্য ওদের এই বাতাসের নাইট্রোজেনটাকে মাটিতে থাকা খুব প্রয়োজন। কেন? ওদের ফুড প্রসেসিং এর। এবার এই মাইক্রোব, অ্যাজোলা যে আমি বললাম, অ্যাজোলাটাও কি করছে? এই বাতাসে যে ঘুরে বেড়াচ্ছে এই নাইট্রোজেন, সেটাকে ও মাটিতে এনে ফিক্স করছে। এবার তার জন্য কি হচ্ছে? গাছের ফুড প্রোডাকশন বাড়ছে, গাছের সালোক সংশ্লেষ বেশি হচ্ছে। আর তাছাড়া আমরা আগেও পড়েছিলাম রাইজোবিয়াম কি থাকে? রাইজোবিয়ামও সেই নাইট্রোজেনকে মাটিতে ফিক্স করে। তারপর আমরা দেখবো কি আছে, বায়োটেকনোলজি অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন, জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ। আচ্ছা, জৈব প্রযুক্তিবিদ্যা এখন সবাই আমরা টান শুনেছি, জৈব প্রযুক্তিবিদ্যা অনেক কিছু হয়। তার মধ্যে শুনি কি কি আছে, কি কি আমাদের পড়তে হবে এই সেমিস্টারে। প্রিন্সিপাল প্রসেস, জৈব প্রযুক্তিবিদ্যার কি প্রসেস আছে, কিভাবে ও কাজ করে, তার প্রিন্সিপাল কি, সেগুলো পড়বো। কিসে পড়বো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে নামটা ভুলে গেছি বা আমার মনে হচ্ছে না, যাই হোক পরে বলছি মনে পড়লে। আর আছে অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইন হেলথ অ্যান্ড এগ্রিকালচার, স্বাস্থ্য এবং এগ্রিকালচার ফিল্ডে এই বায়োটেকনোলজির কি কি ভূমিকা আছে সেটা পড়বো। আমরা পড়বো হিউম্যান ইনসুলিন অ্যান্ড ভ্যাকসিন প্রোডাকশনে জৈব প্রযুক্তিবিদ্যার কি কাজ আছে। পড়বো স্টেম সেল থেরাপি অ্যান্ড জিন থেরাপি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা খুব ভালো করে পড়বো। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কোনগুলো? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম টার্মের মধ্যেই তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে যাবে আশা করছি। জেনেটিক্যালি
মানে ওর জিনগত একটা ব্যাপার হচ্ছে। মডিফাইড মানে আমাদের ইচ্ছা হয়েছে, আমরা ওকে মডিফাই করেছি। অর্গানিজম, আচ্ছা তার মানে কি দাঁড়ালো, কোনো একটা অর্গানিজম। ধরো আমরা আমাদের প্রয়োজনে, মানে আমাদের বলতে আমি আমার প্রয়োজনে বলছি না, ধরো সোসাইটির প্রয়োজনে বা যারা টেকনোলজি জানে, সেই বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনটা যারা করবে, তারা তাদের প্রয়োজনে কি করছে, কোনো একটা অর্গানিজমের মধ্যে বিটি নামক একটা জিন, বিটি জিন এই বিটি ক্রপস কথাটা এসেছে এই বিটি জিন। তো বিটি জিন কোনো একটা অর্গানিজমের মধ্যে আমি যদি দিই, বাইরে থেকে যদি ইনজেক্ট করি, তাহলে কি হবে? সাপোজ আমি বললাম যে এই যে বেগুনটা দেখতে পাচ্ছ, আমরা দু রকমের আছে, দেখো একটাতে পুরো পোকাওয়ালা, পুরো ফ্রেশ। আচ্ছা, এই পোকাওয়ালা বেগুন মধ্যে আমি যদি বিটি জিনটাকে দিয়ে দিই, বাইরে থেকে যদি ওকে ইনজেক্ট করি, তাহলে কি হবে? এই বেগুনটা টক্সিক হয়ে যাবে। টক্সিক হবে কাদের জন্য? হিউম্যানের জন্য টক্সিক হবে সেই সমস্ত পতঙ্গ, কীট, তাদের জন্য যারা এই বেগুন নষ্ট করে দিত। নষ্ট করে দিতে ইন দ্য সেন্স তাদের সুবিধার্থেই বেগুনটাতে ঢুকতো, বেগুনটা খেত, তাদের লাইফ সাইকেল কমপ্লিট করতো, কিন্তু আলটিমেটলি আমাদের ইকোনমিক্যালি লস হতো। তো এই যে আমি যদি বেগুনটাকে দিই, তাহলে বেগুনটা টক্সিক হয়ে গেল। তাহলে এরপর যদি কোনো কীট, কোনো পতঙ্গ কেউ যদি এই বেগুনটার ভেতরে যদি ঢোকে, প্রবেশ যদি করে, তাহলে সে মরে যাবে, কিন্তু এই বেগুনের কোনো ক্ষতি হবে না। সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। সেটা আমি বেগুনের ক্ষেত্রে বললাম, সেটা ইঁদুরে হয়, সেটা ভেড়াতে হয়, সেটা ছাগলে হয়, সেটা আমাদের শস্যের মধ্যে টমেটো বলো, তুলো বলো, এখন তো ম্যাক্সিমাম সবজিটাই বিটি জিন দিয়ে করা হচ্ছে, কারণ ইকোনমিক্যালি আমাদের লস হচ্ছে। হ্যাঁ, টক্সিসিটিটা থাকার জন্য আমাদের কিছু সাইড ইফেক্ট হচ্ছে, কিন্তু সেটা নেগলিজিবল। আচ্ছা, তারপর আমরা পড়বো ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো ইকোলজি সবাই জানি, ইকোলজি আছে, তো তার মানে কি? এটাও কিছু একটা নিয়ে পড়াশোনা, বাস্তববিদ্যা। আর এনভায়রনমেন্ট তো আমাদের পরিবেশ, ঠিক আছে? তো এই ইকোলজি আর এনভায়রনমেন্টের মধ্যে আমাদেরকে পড়তে হবে অর্গানিজম ইন পপুলেশন, মানে এই বাস্তববিদ্যার অর্গানিজম কারা কারা, এই এনভায়রনমেন্টের অর্গানিজম কারা কারা, এদের পপুলেশন কারা কারা আছে। পপুলেশন মানে জনসংখ্যা, এদের মানে আমার বাড়ির জনসংখ্যা আমি বললাম, আমার দাদু, দিদা, ঠাকুমা, আমরা, মা বাবা, এরা আছে, কিন্তু পরিবেশের জনসংখ্যা বলতে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে পপুলেশন। আচ্ছা, তো সেই পপুলেশন, অর্গানিজম ইন পপুলেশনের মধ্যে থাকবে এনভায়রনমেন্ট, মিনিং অফ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট পরিবেশ বলতে আমরা কি বুঝি? হ্যাবিটেট মানে হচ্ছে বসতি। এবার ধরো আমি বাড়িতে থাকি, তো সেইটা আমার বসতি, কিন্তু নিশে মানে হচ্ছে আমি বাড়ির পার্টিকুলার কোথায় থাকি, আমার ঘর, সেটা হচ্ছে আমার নিশে। তো হ্যাবিটেট অ্যান্ড নিশে, সেটা আমরা পড়বো, মানে কোনো একটা অর্গানিজমে পড়বো। তারপর আমরা পড়বো পপুলেশন ইন্টারাকশন। এখানে আমার দেখতে পাচ্ছ দুটো ছবি, একটাতে দুটো হরিণ মারপিট করছে, কম্পিটিশন। কিসের জন্য? হয় তাদের খাওয়ারের জন্য, তাদের রিপ্রোডাকশনের জন্য, বা তাদের থাকার জন্য, কিছু একটা কারণে তারা কম্পিটিশন করছে। তাহলে এটা হলো একটা কম্পিটিশন। কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই হানিবি, এই মৌমাছিটা কি করছে? একটা ফুলের থেকে মধু খাচ্ছে। আচ্ছা, কিন্তু এটাতে কিন্তু দুজনই লস হচ্ছে, হয় এ উইন হবে, এ লুজার হবে, বা দুজনেই ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু লস কিন্তু দুজনের হবে। আর এই ক্ষেত্রে কারোর কিন্তু কোনো লস হচ্ছে না। কি হচ্ছে? এই যে হানিবিটা, এই যে মৌমাছিটা মধু খাচ্ছে, ভালো কথা, মধু খাচ্ছে, ও ওর নিজের লাইফ সাইকেলের জন্য, নিজের খিদের জন্য মধুটাকে গ্রহণ করছে। ইন দ্যাট টাইম কি হচ্ছে, এই যে ফুলের যে পোলেন ছিল, এখানে মধু খেয়ে অন্য ফুলে গিয়ে বসবে, কি হবে তখন? এই যে ফুলের পোলেন গুলো ওর মধ্যে লেগে যাবে, এবার ওর মুখে লেগে যাবে। এবার কি হবে? ও গিয়ে অন্য কোনো ফুলে বসবে, তার ফলে কি হবে? এই ফুলটার সাথে অন্য একটা যে ফুল থাকবে, সেই ফুলটার পলিনেশনটা কিন্তু হয়ে গেল। এই ফুলটার থেকে ওই ফুলের মধ্যে পোলেনটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল। সেম ভাবে এই ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসবে, অন্য ফুলে গিয়ে বসবে, এইভাবে কিন্তু ওদের এই পলিনেশন, যেটা পলিনেশনের বাংলা হচ্ছে পরাগযোগ। তো ওদের কিন্তু পরাগযোগের চক্রটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ইন ফার্দার ওদের কিন্তু
এটা কি হয়ে গেল দাদা? আচ্ছা, তো এইটা হচ্ছে, এইটাকে আমরা বলবো কম্পিটিশন, আর এইটাকে আমরা বলবো, এটাকে বলবো কম্পিটিশন, আর এটাকে বলবো মিউচুয়ালিজম। কম্পিটিশন করছে একে অপরকে, আর মিউচুয়ালিজম মানে একে অপরের পরিপূরক হচ্ছে, মানে কেউ কারোর ক্ষতি করছে না, কিন্তু দুজনেই দুজনের জন্য কাজ করছে। তারপর আমরা বলবো পপুলেশনের অ্যাট্রিবিউটস মানে কি, মানে আপ এন্ড ডাউন। সেখানে কি বোঝাবে? গ্রোথ, বার্থ রেট, গ্রোথ অ্যান্ড বার্থ রেট। মানে একটা পপুলেশনের তো লোক যেরকম মারা যাচ্ছে, লোক সেরকম জন্মাচ্ছে, তাহলে কি ওর একটা বার্থ রেট থাকবে, যে বছরে আমার এতটা লোক মারা গেল, বার্থ রেট, তার রেসপেক্ট আমার এতক্ষণ লোক জন্মালো, এতটা শিশু জন্মালো, তো আমরা সেটা দেখবো। এজ ডিস্ট্রিবিউশন, কোন একটা পপুলেশনের এজ ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করবে পপুলেশনটা গ্রো করবে নাকি পপুলেশনটা ভ্যানিশ হয়ে যাবে, তো সেটা দেখবো। কোনো একটা পপুলেশনে যদি ইয়ং এজ বেশি থাকে তাহলে সেই পপুলেশনটা তাড়াতাড়ি গ্রো করবে, আর কোনো একটা পপুলেশনে ধরো ইয়ং এর থেকে ধরো শিশু বা বৃদ্ধের সংখ্যা বেশি, তাহলে কি সেই পপুলেশন ডিক্লাইন করবে, সেই পপুলেশনটা ভ্যানিশ হয়ে যাবে। তারপরে আছে ইকোসিস্টেম। আচ্ছা, ইকোসিস্টেম, ইকোসিস্টেম হচ্ছে মানে কি বলবো, পরিবেশই বলবো। ইকোসিস্টেমের বাংলা তো পরিবেশ, কিছু একটা টার্ম হয় একদম পার্টিকুলার, কিন্তু মনে নেই, পরিবেশই বলছি আমি। তো ইকোসিস্টেম অ্যান্ড ইট প্যাটার্ন, কি কি টাইপের ইকোসিস্টেম হয়, কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। একটা ইকোসিস্টেমে কি কি জিনিস থাকে? প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিকম্পোজিশন, একটা ইকোসিস্টেমের প্রোডাক্টিভ রেট কিরকম, তার তুলনায় ওর ডিকম্পোজিশন মানে ওর কতটা জমছে, তার উপর ডিপেন্ড করে ইকোসিস্টেম থাকবে না কি হবে সেটা বোঝা যাবে। আচ্ছা, তাহলে কম্পোনেন্ট অফ ইকোসিস্টেমের মধ্যে আমি বলবো যে ইকোসিস্টেম, এক এক জায়গার ইকোসিস্টেম এক এক রকম। কিরকম? এখানে আমি তিনটে দেখাচ্ছি, কিন্তু আরো অনেক আছে। এই একটা ধরো বন জঙ্গল আছে, এখানকার যা ইকোসিস্টেম, এই একটা ডেজার্ট, ডেজার্টের ইকোসিস্টেম কিন্তু সেম। আবার এই দুটোর রেসপেক্টে এই একটা ম্যারাইন ইকোসিস্টেম, সেই ম্যারাইন ইকোসিস্টেমটাও কিন্তু সেম হবে না। ম্যারাইন ইকোসিস্টেমের মধ্যে আবার ধরো পন্ডের ইকোসিস্টেম একরকম হবে, আবার রিভার বলো বা সি বলো, ওসিয়ান বলো, সেটার ইকোসিস্টেম আলাদা হবে। এখানে ফরেস্টের মধ্যে আবার গ্রাসল্যান্ডের, যেটা শুধু ধরো বেড, গ্রাসের বেড আছে, সেটার ইকোসিস্টেম একরকম হবে। এই যে বড় গাছ, ছোট গাছ, জঙ্গল, এটার ইকোসিস্টেম আলাদা হবে। সেম ভাবে পাহাড়ের, মাউন্টেন ইকোসিস্টেম আলাদা, তো সেগুলো আমরা পড়বো। তারপর আছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য, কনজারভেশন মানে এটাকে কি করে আমরা ধরে রাখবো, অলরেডি আমাদের জীববৈচিত্র্য যা ছিল তার হাফ হয়ে আছে, যাই হোক। এবার বায়োডাইভার্সিটির মধ্যে পড়বো আমরা কনসেপ্ট, প্যাটার্ন, এটা কি ইম্পর্টেন্স, কেন একে আমি এত কনজার্ভ করতে চাচ্ছি, লস অফ বায়োডাইভার্সিটি, এরকম ডাইনোসর আমরা হারিয়ে ফেলেছি, আমাদের লস অফ বায়োডাইভার্সিটি। এবার এই যে লস যে হচ্ছে, বা এখানে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, আজকে ইন্টারন্যাশনাল রেড পান্ডা ডে, তো রেড পান্ডা অলরেডি এক্সটিং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়ান হর্ন রাইনো, খুব মানে এর সবগুলোই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, বিলুপ্ত হওয়ার পথে। এবার এই যে বিলুপ্ত হওয়ার পথে এই অ্যানিমালগুলো, এগুলোকে কোথায় রাখবো, কি করে রাখবো, তার জন্য আমাদের সেই কনজারভেশন গুলো আছে। হটস্পট আছে, আছে আছে বায়োস্ফিয়ার রিজার্ভ, আছে ন্যাশনাল পার্ক, আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রামসার সাইট। তো এই জায়গাগুলোতে আমরা তাদেরকে স্টোর ঠিক বলবো না, ওরা ওদের মতোই থাকবে, কিন্তু আমরা ওদেরকে কনসার্ভ করে রাখবো। আচ্ছা, আর আছে এনভায়রনমেন্টাল ইস্যু। এনভায়রনমেন্টাল ইস্যু মানে ধরো পরিবেশগত কিছু বিষয়, যেগুলো কোনো মুভমেন্ট হতে পারে, চিপকো মুভমেন্ট হতে পারে, অমিত্রা দেবী বিষয় মুভমেন্ট। তো এই মুভমেন্ট গুলো কেন হয়েছে, তারা কেন এই মুভমেন্ট গুলো করেছে, নিশ্চয়ই কোনো কারণ ছিল। আর এর মধ্যে আমরা পড়বো ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমাদের এই তো পরিবেশ পড়লাম, এই তো স্বাস্থ্য রোগ পড়লাম, তো সবকিছুর পরে ওয়েস্ট ব্যাপার তো থাকবে, ওয়েস্টেজ তো হবে, নষ্ট তো হবে। তো সেগুলো নিয়ে আমরা ম্যানেজমেন্ট দেখবো, যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে কঠিন বর্জ্য ম্যানেজমেন্ট, ঠিক আছে। এবার আর দেখবো রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট। ধরো কোথাও একটা কেন মানে কোথাও একটা অগ্নুৎপাত হলো, একটা আগ্নেয়গিরি দেখা গেল, তো তার জন্য যে রে গুলো ছড়াচ্ছে, তার জন্য আমাদের কি কি লস হচ্ছে, তার জন্য তার আশেপাশে কি ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলো আমরা চলো
আচ্ছা, এবার দেখি আমাদের সিলেবাস তো কমপ্লিট হয়ে গেল। 3টে ইউনিট, 3টে ইউনিটের মধ্যে ছিল বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, ছিল বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অ্যান্ড ছিল ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এই 3টে ইউনিটের বিভিন্ন চ্যাপ্টার আমরা দেখলাম। তো সেগুলোর এবার মার্কস ডিস্ট্রিবিউট। বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ারে টোটাল 20 মার্কস, সেটাও আবার ভাগাভাগি করে নিয়েছে। হেলথ অ্যান্ড ডিজিজে 13, ইম্পর্টেন্স ইন ফুড প্রোডাকশনে মাত্র 2, মাইক্রোব কিন্তু তাও 4টা লাগবে আমাদের, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ারে 5। তারপরে আছে বায়োটেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন, গোটা 15, অনেক বড়, ভালো করে পড়তে হবে। আর আছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, সেখানে আছে 23, তার মধ্যে অর্গানিজম অ্যান্ড পপুলেশন এখানে আছে 10, ইকোসিস্টেমে 5, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশনে আছে 4, আর এনভায়রনমেন্টাল ইস্যুজে আছে 4। তো মোটামুটি এখানে সবগুলোই ঠিকঠাক আছে। তো আমাদেরকে সবগুলোই ভালো করে পড়তে লাগবে। তো ওই যে রেড পান্ডা ডে আজকে ইন্টারন্যাশনাল, তাই থ্যাংক ইউ, ভালো থাকবে। It's